তোমার চেঁচিয়ে কথা বলায় সত্যটা মিথ্যে হয়ে যাবে না। আর আর আমাকেও তুমি তুমি দমকে চুপ করাতে পারবে না। তুমি একবারও ভেবেছো সুবল ফিরে এসেছে? যেখানে গল্প শুনে রূপসী বাংলা এক্সপ্রেস একদম রাইট টাইমে আজ বাঁকুড়া স্টেশনে পৌঁছে গেছে। সবাই খুব হুড়োহুড়ি করে ট্রেনে উঠছে, কিন্তু বিনয় সমাদ্দার ও তার সহযোগী দীপক সেনের যেন কোনো তাড়া নেই। আসলে সঙ্গে খুব একটা লাগেজ নেই, তাই এই দৃশ্যপটে তাদের যেন খুব বেমানান লাগছে। তার উপর বিনয়বাবুর মুখে চিন্তার ছায়া স্পষ্ট। বিনয়বাবুর এমন ভাবনাগ্রস্ত মুখ চোখ দীপককেও চিন্তিত করে তুলেছে, তাই সেও বিশেষ বাক্য ব্যয় না করে ধীরে ধীরে বিনয়বাবুকে ট্রেনে বসিয়ে জিজ্ঞাসা করল, স্যার চা খাবেন? কোনো উত্তর না পেয়ে ও কিছুক্ষণ জিজ্ঞাসু চোখে তাকিয়ে থেকে পুনরায় জিজ্ঞাসা করল। তখন বিনয়বাবু দীপকের দিকে মুখ তুলে তাকালেন। আবারও দীপক একই প্রশ্ন করলে বিনয়বাবু হ্যাঁ সূচক ঘাড় নাড়লেন। দীপক চাওয়ালাকে ডেকে দুবার চা নিতে নিতে মনে মনে ভাবতে লাগলো, বাবা, এখন আবার কি ভাবতে বসলেন? নিশ্চয়ই কিছু ঘটেছে, খবর নিতে হবে মনে হচ্ছে। চায়ের ভাঁড় হাতে নিয়ে দীপক যখন বিনয়বাবুর মুখোমুখি সিটে বসলো, তখন কিন্তু মনোভাব বদলে গেল তার। মনে হলো, স্যারকে বিগত 2 মাস ধরে দেখছি। চাকরিটায় জয়েন করার পর এই 2 মাসে 4-5 বার গেছিও স্যারের সাথে, কিন্তু সেই জন্য আমি জানি স্যার জানলার ধারে সিটে বসতে ভালোবাসেন, খুব আনন্দ পান, অনেক কথাও বলেন। তাই স্যারের এমন আচরণের সে কোনো ব্যাখ্যা না পেয়ে চুপ করে থাকাটা উচিত মনে করে। অন্যদিকে বিনয়বাবুর চোখের সামনে কেবল ফুটে ওঠে আজকের অতিথি লজের সাহিত্য সভায় আসা লম্বা করে লোকটার ছবি। মাথায় ভর্তি কাঁচা পাকা চুল, তেমনি মুখেও কাঁচা পাকা দাড়ি গোফে ভরা। বিনয়বাবুর কেবলই লোকটাকে খুব চেনা চেনা লাগতে লাগলো, কিন্তু কোথায় দেখেছেন মনে করতে পারলেন না। তবে বেশি আজ তাকে নাড়া দিয়েছে লোকটার অমন ব্যঙ্গের হাসি হাসে তাচ্ছিল্যের সুরে প্রশ্ন করা। আপনি বুঝি খুব সৎ মানুষ? আসলে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি যেই বলেন, হ্যাঁ, লেখালেখির কাজে তো সৎ থাকতেই হয়, যে কোনো কাজই সৎ থাকা উচিত, তাই সর্বাগ্রে সৎ মানুষ হওয়া প্রয়োজন। এই উত্তর দেবার সঙ্গে সঙ্গে অমন ব্যঙ্গাত্মকভাবে প্রশ্নটা তার দিকে আসায় কেবলই তার মনে হতে লাগলো, লোকটা আমার সম্পর্কে কি জানে, কতটুকু জানে, লোকটা কি আমাকে চেনে? এই অস্বস্তি নিয়ে বিনয়বাবু বাড়ি ফিরে এলেন। যেহেতু তিনি অকৃতদার, সেহেতু দীপকই তার সব সময়ের সঙ্গী। বাড়িতে এসেও দীপক বিনয়বাবুর মধ্যে একই আনমনা ভাব লক্ষ্য করল, তাই সে চুপ করেই নিজের ঘরে চলে গেল। এদিকে বিনয়বাবুর মনের মধ্যে সেই কথাগুলোই অনুরণিত হতে থাকলো। বক্তার বলার মধ্যে যে ব্যঙ্গাত্মক ভাব, তীক্ষ্ণতা ও শ্লেষ ফুটে উঠেছিল, তার জন্যই বিনয়বাবুকে কথাগুলো ভুলতে দিচ্ছিল না। তাই তিনি কায়িক থেকে মানসিকভাবে বেশি ক্লান্ত বোধ করতে লাগলেন ও শুয়ে পড়লেন। বেশ কিছুক্ষণ বাদে দীপক বিনয়বাবুকে ডিনার টেবিলে নিয়ে যেতে এলো। আসলে অন্যদিন বিনয়বাবু নিজেই যান, আজ যাচ্ছেন না দেখে দীপক আসে তাকে ডাকতে। কিন্তু এসে খুব বিস্ময়কর দৃষ্টিতে দেখে বিনয়বাবুর ঘর অন্ধকার, তিনি শুয়ে পড়েছেন। আলো জেলে দীপক দুবার ডাকে, কিন্তু বিনয়বাবু কোনো উত্তর না দিলে সংশয়ের দৃষ্টিতে ভালোভাবে দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে সে ঘর থেকে বেরিয়ে ডিনার সেরে নিজের ঘরে চলে যায়। সারাদিনে দৌড়দৌড়ির ফলে দীপকও খুব ক্লান্ত ছিল, তাই বালিশের কোলে মাথা রাখতেই ঘুমিয়ে পড়ল। ওদিকে গভীর রাতে হঠাৎ বিনয়বাবু ধরফড়িয়ে উঠে অন্ধকারে কাকে যেন খুঁজতে থাকেন। তার মনে হতে থাকে কে যেন তাকে ডাকছে। তিনি তাই বলে ওঠেন, কে তুমি? সামনে এসো। অমনি ছায়ামূর্তিটা তার একেবারে মুখোমুখি এসে বলল, আমি গো, আমি। চিনতে পারছো না? সে কি, আমি তো তোমারই কম বয়সের চেহারা, বয়সের ভারে আজ তোমার এই রূপ পেয়েছি। মনে আছে তোমার? তুমি স্কুলের চাকরিটা পেয়েছিলে, বেশ কিছু বছর হয়েছিল। বাংলার শিক্ষক হিসাবে বেশ নাম হয়েছিল, কিন্তু তোমার খুব ইচ্ছে ছিল
বিশাল নামকরা সাহিত্যিক হওয়ার। তুমি কত প্রকাশকের কাছে তোমার লেখা পাঠিয়েছিলে, কেউ ছাপতে রাজি হয়। তারা তোমাকে বলেও ছিল যে তোমার কলমের জোর তেমন নেই। তুমি তবুও সত্যকে মানতে চাওনি। কি করবে ভাবছিলে, পাগলের মতো পথ খুঁজছিলে। তোমার তখন মন খারাপ ছিল, তাই তুমি চলে গেলে মেদিনীপুর, তোমার বাবা মায়ের কাছে নিজের ঘর তালা দিয়ে। সেই দিন বিকেলের কথা তোমার মনে পড়ে, যেদিন তুমি আর সুবল, তোমার ছেলেবেলার বন্ধু, দুজনে দারুণ আনন্দ করছিলে। হঠাৎ হঠাৎ তোমার হাতে এলো সুবলের একটা খাতা, আর তাতে তুমি দেখলে সুবলের লেখা গল্প। তুমি পড়তে লাগলে। একটা গল্প পড়েই বুঝতে পারলে দারুণ দারুণ লেখাগুলো। তুমি চেয়ে নিলে খাতাটা পড়বে বলে। সুবলও এক কথায় দিয়ে দিল। ছোট ছোট গল্পগুলো দেখলে খুব সুন্দর, লেখার বাঁধন, শব্দ চয়ন, বিষয় নির্বাচন সবই এক কথায় অনবদ্য। তুমি তুমি সুবলের লেখার খুব প্রশংসা করলে, ওকে প্রতিশ্রুতি দিলে ও লেখা বই ছাপিয়ে দেওয়ার ব্যবস্থা তুমি করবে। সুবল তোমাকে বিশ্বাস করে খাতাটা দিল। আর আর তুমি কি করলে? ওর লেখাগুলো বেমালুম নিজের নামে প্রকাশকের কাছে জমা করে বই ছাপালে। এখানেই থামলে না। দিনের পর দিন তুমি সুবলকে মিথ্যে বলে গল্প চেয়ে গেছো। আরো আরো সরল বিশ্বাসে পাঠিয়ে গেছে। কখনো বলেছ প্রকাশকের খুব পছন্দ হয়েছে, তবে আরো কয়েকটা পাঠাতে হবে, তবে ছাপবে। কখনো বলেছ টাকা চাইছে, জোগাড় করে দিলে তবে ছাপবে। সুবল টাকা দিতে চাইলে তুমি বারবার বলেছ না না, এটা তোমার তরফ থেকে তার ছোটবেলার বন্ধুকে দেওয়া উপহার হবে, তাই টাকা তুমি দিতে চাও। কখনো বলেছ হ্যাঁ একটু দেরি হচ্ছে, কিন্তু হয়ে যাবে। সুবল আসতে চেয়েছে, তুমি আসতে দাওনি। এইভাবে তুমি 2 বছর ওকে ঘুরিয়েছ। ওহে বিনয়, তাই বলছি এই খ্যাতি তোমার নয়, আর তুমি শত নও। এই কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে উল্টো দিক থেকে আবার একজন ডাকলো। বিনয়বাবু সেদিকে তাকিয়ে দেখেন এটাও তিনি। ওদিকে আগের ছায়ামূর্তিটা হাওয়ায় মিলিয়ে গিয়ে তার জায়গায় এখন এসছে এই মূর্তিটা। এবার বলতে শুরু করলো, মনে আছে বিনয় সেই সন্ধ্যের কথা, যে সন্ধ্যায় সুবল তোমার মা বাবাকে নিয়ে হঠাৎ এসে পড়েছিল তোমার এই ফ্ল্যাটে? সেদিন তুমি বুঝেছিলে তোমার এই খেলা আর চলবে না, আর হয়েও ছিল তাই। সুবল তার নিজের লেখাগুলো তোমার নামের মোড়কে ছাপা দেখে সবটা বুঝেছিল, কিন্তু একটা কথাও সে সেদিন বলেনি। প্রথমত সে বিশ্বাস করতে পারেনি, তাই চুপ করেছিল। তারপর সব ঘটনাগুলো পর পর সাজিয়ে যখন বুঝলো, তখন তোমার মনে পড়ে সেই স্থির দৃষ্টি, যা তুমি সেদিনও সহ্য করতে পারোনি, চোখ নামিয়ে নিয়েছিলে। আজও তার প্রশ্ন বানে তুমি কাহি। আসলে তুমিও জানো সুবলের কথা বলার ভঙ্গি, শব্দ, উচ্চারণ সবই খুব স্পষ্ট। তাই আমি আজ জেগে উঠেছি যে আমি এতদিন তোমার মধ্যে ঘুমিয়েছিলাম। আমি তোমার বিবেক, যাকে তুমি কখনো ফাঁকি দিতে পারবে না। সুবল ফিরে এসেছে তোমাকে তোমার কর্মের প্রতিফল দিতে। এখনো সময় আছে বিনয়, যা তোমার নয় তা আঁকড়ে থেকো না। না না, আমি কিছু ছাড়বো না। তুমি চলে যাও সামনে থেকে। বলার সঙ্গে সঙ্গে ছায়ামূর্তিটা হাওয়ায় মিলিয়ে গেল।
প্রায় সঙ্গে সঙ্গে এই অন্ধকার ঘরের অপর প্রান্ত থেকে হেসে উঠল আরেকটু বয়স্ক বিনয়বাবুর বিবেক। বলল, তোমার চেঁচিয়ে কথা বলায় সত্যটা মিথ্যে হয়ে যাবে না। আর আর আমাকেও তুমি ধমকে চুপ করাতে পারবে না। তুমি একবারও ভেবেছো সুবল সুবল ফিরে এসেছে, যাকে যাকে তুমি ভয় দেখিয়েছিলে যে কেউ তার কথা বিশ্বাস করবে না বলে টাকাও দিতে চেয়েছিলে, সে নেয়নি। কিন্তু আজ আজ সে প্রতিশোধ নিতে ফিরে এসেছে। এবার এবার বাবু, অন্তরা যদি জেনে যায় যে তার ভালো ভালো লেখাগুলো তুমি তুমি নিজের নামে ছাপিয়েছো, আর এই যেগুলো মোটামুটি সেগুলো তুমি কয়েকটা তার নামে ছাপিয়ে তাকে পাঠিয়েছো, তখন তখন কি হবে? কিচ্ছু হবে না, সব আমারই থাকবে। প্রমাণ করবে কিভাবে? কেউ বিশ্বাস করবে না। যাও যাও তোমরা এখন। এবার কিন্তু ছায়ামূর্তি সরে গেল না, একটু সময় নিল। তারপর বিনয়বাবুর সামনে এলো দুটো ছায়ামূর্তি। এই ছায়ামূর্তি দুটোই বর্তমান বিনয়বাবুর বিবেকের প্রতীক, একটা ভালো আর একটা মন্দ। ভালো বিবেকটা যখন বলছে, প্রমাণের দরকার নেই বিনয়, সব ছেড়ে দাও, ও তোমার প্রাপ্য নয়, নয়তো বিবেক অর্থাৎ আমার দংশনেই মরবে। মন্দ তখন বলছে, বিনয় ছেড়ো না, এ কিচ্ছু হবে না, কোনো ক্ষতি হবে না, এরা এরা কিচ্ছু করতে পারবে না। আমি আমি বাঁচাবো তোমাকে, কারণ আমিও তো তোমারই বিবেক। ভালো বিবেকের ছায়ামূর্তিটা সঙ্গে সঙ্গে বলে ওঠে, ভুল করো না, ভুল করো না তুমি ওর কথা শুনে, আর আর সব ছেড়ে দাও, ওদের কাছে ক্ষমা চেয়ে নাও। হঠাৎ বিনয়বাবু বলে ওঠে, না না, আমি এসব ছেড়ে দিলে বাঁচতে পারবো না। এইসব এখন আমার, শুধু আমার। ভালো বিবেক বলে ওঠে, ভুল করো না বিনয়, এসব অন্যের, তোমার নয়। এই কথা শুনে বিনয়বাবু প্রচণ্ড চিৎকার করে বলতে থাকে, তোমরা চলে যাও, এসব আমার। আমি এসব কিছু আমার কাছেই রাখবো, ওরা কেড়ে নিতে পারবে না। আমার ক্ষমতা আছে, কেউ বিশ্বাস করবে না। এত প্রচণ্ড চিৎকারে দীপকের ঘুম ভেঙে যায়। সে দৌড়ে এসে আলো জ্বালায় এবং দেখে স্যার জোরে জোরে হাত পা নেড়ে কি যেন তাড়াচ্ছেন, সারা ঘর ময় উন্মাদের মতো ছুটছেন আর চিৎকার করছেন, চলে যাও, এসব আমার। তোমরা তোমরা কেড়ে নিতে পারবে না। কি হয়েছে স্যার? কি হয়েছে? কি হয়েছে স্যার, বলুন। দীপক দৌড়ে এসে স্যারকে কোনো রকমে ধরে শান্ত করার চেষ্টা করে। কিছুক্ষণ পর বিনয়বাবু ধীরে ধীরে শান্ত হন। সুলতা বিনয়বাবুর রান্না করে দেয়, সে এসে চা করে দেয়। মুখ চোখ ধুয়ে চা খেয়ে বসলে দীপক জানায়, ডাক্তারকে খবর দিয়েছি স্যার, একটু দেখিয়ে নিন। বিনয়বাবু এ কথার কোনো উত্তর দেয় না। শান্ত হলেও স্বাভাবিক তিনি এখনও নন, আনমনাভাবে তাকিয়ে আছেন অন্যদিকে। এই সময় হঠাৎ কলিং বেল বেজে ওঠে। এসে গেছে ওরা, এবার জবনিকা পতন, একদম রাইট টাইম। হ্যালো, আমি দীপক। আর্যদা পাঠিয়েছে আপনাদের কেসটা দেখার জন্য। থ্যাংক ইউ। সব পাণ্ডুলিপিগুলো উদ্ধার হয়েছে? হ্যাঁ, উদ্ধার হয়েছে, তবে ম্যামের বেশি হয়েছে। আপনার কয়েকটা খুব খোঁজাখুঁজির পর। ও ঠিক আছে, আমার লেখা উদ্ধার হওয়ার থেকে বড় হলো ওর যথাযথ শাস্তি। শাস্তি? শাস্তিকাল সভা থেকে ফেরার পর থেকেই শুরু হয়ে গেছে। আমি প্রথমটা বুঝতে পারিনি ওনার আনমনা হওয়ার কারণ। পরে যখন জানতে পারলাম আপনি গিয়েছিলেন, সবটা পরিষ্কার হয়ে গেল আমার কাছে। ও তাই নাকি? বলছেন বিবেক দংশন? বিবেক আছে ওর? সুবলবাবুর কথার ঝাঁঝে বোধহয় অল্প সময়ের জন্য বিবেক জেগে উঠেছিল। বিবেকের লড়াই রাতে হয়েছিল, তখন চিন্তায় পড়ে গিয়েছিল। কত বিশ্বাস করেছিলাম, হে এই তার প্রতিদান।
যাকে চলো এবার শেষবারের মতো ওর মুখোমুখি দাঁড়ানো যাক। আপনারা এগোন, আমি পুলিশ ও প্রেসকে ফোন করে আসছি। ইতিমধ্যে ডাক্তার ডাকা আছে, এসে যা বলে সিদ্ধান্ত নেওয়া যাবে। ঠিক আছে দীপকবাবু, আপনি এগোন। বিনয়বাবু নিজের সামনে সুবলকে দেখে ভয় পেয়ে চুপ করে যান। প্রথমটা ভাবেন হয়তো রাতের মতো এগুলোও তিনি ভুল দেখছেন, তাই চেয়ার থেকে উঠে এসে সুবলের হাতে হাত রাখেন। আর সত্যি সুবল এসেছে বুঝে চমকে ওঠেন আর জানতে চান, কেন এসেছিস তুই? তুই আমার কত ভালো বন্ধু বল। হ্যাঁ, তাই তো দেখা করতে এসেছি। বন্ধুকে বসতে বলবি না? এক কাপ চা অন্তত অফার করতে পারিস। জানিস, প্রথম প্রথম কিছুদিন নিরাশ হয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম থাক, যা হওয়ার হয়ে গেছে, ও নিয়ে আর ভাববো না। হ্যাঁ, এক প্রকার ভুলেও গিয়েছিলাম। চাকরি, স্ত্রী, সন্তান, সংসার সব নিয়ে দিব্যি চলেও যাচ্ছিল জীবন। কিন্তু ভগবানের ইচ্ছে বোধহয় অন্য ছিল। সেই জন্যেই আজ ঠিক 2 বছর আগে আমার অফিস কলিগের ছেলের মুখে তোর লেখা একটা নতুন বই বেরিয়েছে শুনলাম যখন, তখন মনে খটকা লাগলো। বইটা চেয়ে নিয়ে পড়লাম। অনেক অনেক দিন পর আবার বই হাতে নিলাম। ওই ঘটনার পর আমি না বই পড়া ছেড়ে দিয়েছিলাম জানিস। এমনকি সাহিত্যর সঙ্গে সম্পর্কযুক্ত কোনো বিষয়ে থাকতাম না। তাই তোর কথাও জানতে পারিনি। ওই বইয়ের লেখাগুলো পড়ে আমার সন্দেহ হলো। তোর লেখা বিশ্বাস হচ্ছিল না। তাই তো গোয়েন্দা লাগালাম তোর উপর নজর রাখতে। মনে মনে ঠিক করলাম, আর যদি কাউকে তুই ঠকাচ্ছিস বলে জানতে পারি, তাহলে তোকে কঠোর শাস্তি দেব। আর পুলিশের গোয়েন্দা সংস্থা, তারা আমাকে অনেক সময় নিয়ে ভালো করে সন্ধান নিয়ে জানালো বিহারে থাকা এই বাঙালি মেয়েটার কথা, অর্থাৎ অন্তরার কথা। কে 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 অন্তরা? কে বিহারে থাকে? আমি কাউকে চিনি না। আসতে পারি? মানলাম সামনাসামনি দেখা হয়নি কোনোদিন, কিন্তু আমার লেখাগুলো কৌশলে চুরি করে নিয়ে এখন চিনতে পারছেন না? কেন করলেন স্যার আমার সাথে এরকম? বিহারে আমার হাজবেন্ডের চাকরি, তাই ওখানেই থাকি, আসতে পারি না। আপনাকে বিশ্বাস করে লেখাগুলো দিতাম আর আপনি চালাকি করে চুরি করলেন। মাঝে মাঝে আমার সন্দেহ হতো জানেন সুবলবাবু। আমি ওনাকে ফোন করে জানতে চাইতাম, যেই বুঝতে পারতো আমার সন্দেহ হচ্ছে অমনি উনি 2-1টা আমার লেখা আমার নামে ছাপিয়ে আমায় পাঠিয়ে দিতেন আর বলতেন বিশ্বাস রাখতে। ধীরে ধীরে উনি প্রকাশককে বলে নাকি ছাপিয়ে দেবেন। কি কুক্ষণে যে আমি ওনার ফোন ধরেছিলাম, ওনার গল্প ছাপিয়ে দেওয়ার প্রস্তাবে রাজি হয়েছিলাম। ভেবেছিলাম এত বড় লেখক নিজে থেকে ফোন করেছে। তখন তো জানতাম না উনি সব থেকে বড় একজন ভুয়ো মানুষ। সব শেষ হয়ে গেল আমার। কিচ্ছু শেষ হয়নি ম্যাম, সব প্রমাণ দিয়ে এলাম প্রেসকে। আজই খুলে যাবে সব মুখোশ, ছিঁড়ে যাবে মিথ্যের জাল। চলে যাও তোমরা, আমি কিছু দেব না। এ সব আমার, সব আমার, সব আমার, সব আমার। এসব দেখে দীপক বলে ওঠে, জীবনটা বোধহয় এই রকমই। কাউকে ঠকিয়ে মানুষ নিজে ভালো থাকতে পারে না। যতই যাই হোক, তার কর্মফল ঠিকই তার প্রাপ্য বুঝে নেবে। আইনে কি শাস্তি হবে জানি না, কিন্তু উনি নিজে যে সারা জীবন জ্বলে পুড়ে মরবেন সেটা বেশ বুঝতে পারছি। যাকগে, অ্যাম্বুলেন্স ডাকতে হবে, আমি এগোলাম। দীপকের অপুষ্যমান চেহারাটা মিলিয়ে যায় বিনয়ের বাগান থেকে বারান্দায় আর তারপর ঘরের ভেতরে। অন্তরা প্রায় কোকিয়ে উঠে সুবলকে বলে, উনি হয়তো শাস্তি পাবেন না বা পেলেনও, কিন্তু আমি বা আপনি
বা আমাদের মতো অসংখ্য অসংখ্য অনামী লেখক যারা যারা কল্পনার ক্যানভাসে ভাষার তুলি বুলিয়ে গল্পে ছবি আঁকে, তারা তারা তাদের মেধার মূল্য পাবো কি? এরকম এরকম কত শত বিনয় বাবু পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে আছে, যারা আমাদের মতো মানুষকে কথার জালে ভুলিয়ে আমাদের আমাদের একান্ত আপন সম্পদগুলো বেচে দেয় উচ্চ দামে, আর আর লাভের মুনাফা ঘরে তোলে, সাথে থাকে পুরস্কারের স্বীকৃতিও। আচ্ছা আচ্ছা, বলতে পারেন সুবল বাবু, ওনার ওনার শাস্তিতে আমরা কি পেলাম? আমাদের যা গেল সেটা আর ফিরে পাবার নয়, কিন্তু কিন্তু বিশ্বাস ভাঙার যন্ত্রণায় আর কি পারবো? আবার আবার নতুন করে কলম ধরতে? আপনি যেমন সব কিছু জানার পর লেখার সাথে সম্পর্কের পাঠ চুকিয়েছেন, তেমনি এই শাস্তির পর পারবেন কি আবার নতুন করে সব কিছু শুরু করতে? পারবেন কি আবার কাউকে বিশ্বাস করে আপনার লেখা খাতাটা তার হাতে তুলে দিতে? তাহলে শাস্তিটা কার হলো বলুন তো? নির্বাক সুবল নিষ্পলক চোখে তাকিয়ে থাকে অন্তরার দিকে। মনে অজস্র প্রশ্নেরা ডানা ঝাপটায়, এক নিষ্ফলা প্রতিফলের। গল্পটি কেমন লাগলো তা কমেন্টে জানার অপেক্ষা অবশ্যই রইল। আমাদের সকলের তরফ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আরেকটি গল্প নিয়ে আগামী সপ্তাহে। ভালো থাকবেন।